আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আসলে আমরা একটা খুব কারেন্ট ইস্যু নিয়ে একটু আলোচনা করব। আমাদের খুব এখন যে বিষয়টা নিয়ে খুব কথা হচ্ছে সেটা হলো সিরিয়া ইস্যু। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আসলে আমাদের এই আলোচনাটা পুরোটাই হলো ইতিহাস পাঠ, অথবা আমাদের যেই ঘটনাগুলো যেভাবে ঘটছে এখানে আমাদের কোনো পার্সপেক্টিভ থাকবে না, আমাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। আমরা আমাদের বিসিএস এর প্রিলি বা রিটেনে বা ভাইভাতে যতটুকু লাগবে অতটুকুই আমরা জানবো আমাদের মতো করে, এবং যতটুকু আসলে আমরা জানি। তো এখন খুব আলোচিত একটা বিষয় হলো সিরিয়া। আপনারা জানেন যে গত 8ই ডিসেম্বর আমাদের সিরিয়াতে যেই শাসক দল ছিল বাশার আল আসাদের বাথ পার্টি, তাদের পতন হয়েছে। এবং এই পতনের পর থেকে এটা নিয়ে খুব ডিসকাশন হচ্ছে যে আসলে এটা ভালো না খারাপ, বা এটা কিভাবে কি হলো। তো এই পুরো বিষয়টাই খুব অল্প সময়ে যতটুক লাগবে এটা নিয়ে আমি একটু ডিসকাশন করার চেষ্টা করব। তো আমরা যদি সিরিয়ার দিকে একটু তাকাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিরিয়াটা আসলে এমন একটা লোকেশনে আছে যে তার চারপাশে মধ্যপ্রাচ্যে যে কান্ট্রিগুলো আছে ম্যাক্সিমামে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই কান্ট্রিগুলোকে আমরা দেখতে পাচ্ছি তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল থেকে শুরু করে সৌদি আরব, ইরান, অনেকগুলা। এই যে পুরো বেল্টটা, এই বেল্টের একটা ব্যালেন্সের জায়গায় ছিল সিরিয়া। এই সিরিয়াটাকে আগে গ্রেটার সিরিয়া, বা আমরা যে শব্দটা এখন শুনতে পাই বারবার, শাম বা বিলাদ আল শাম, এই বিলাদ আল শাম বা গ্রেটার সিরিয়া হলো আগে এই যে সিরিয়া, লেবানন, জর্ডান, এই অংশটা মিলে আমাদের ছিল গ্রেটার সিরিয়া বা বিলাদ আল শাম। তাহলে সিরিয়াকে যদি আমরা চিন্তা করি যে সিরিয়া বা বিলাদ আল শাম, ওকে। এখন কেউ কেউ এটাকে সামদেশ বলার চেষ্টা করেন, কেউ কেউ এটাকে সিরিয়াই বলেন। যাই বলেন কোনো সমস্যা নেই। এই সামদেশ বা সিরিয়া সবকিছুরই মানে হলো উত্তরের দিকে, ওটা লোকেশনের কারণে এটাকে উত্তরের ভূমি বলা হয়। এই কান্ট্রিগুলো নিয়ে সিরিয়া, লেবানন, জর্ডান এবং তুরস্কের কিছু অংশ নিয়ে আমাদের গ্রেটার সিরিয়া ছিল বা বিলাদ আল শাম ছিল। তো একদম ঐতিহাসিক কাল থেকেই এই রিজিয়নটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে ভূরাজনৈতিক বা ধর্মীয় গুরুত্বটা অনেক বেশি ছিল। বিভিন্ন শাসনামলে বিভিন্ন জন দ্বারা এই অংশটা শাসিত হয়েছে। বাইজেন্টাইন থেকে শুরু করে আমাদের উসমানীয় খেলাফত, অনেকগুলো জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে এরা শাসিত হয়েছে। এখন সর্বশেষ এই সিরিয়াটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1946 সালে এটা আমাদের ওই সময় ক্ষমতায় ছিল ফরাসি সরকার, তাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1946। এই 46-এ যখন ওরা স্বাধীনতা লাভ করে, এরপর থেকে সিরিয়ার জার্নিটা শুরু হয়। 46-এর পরবর্তীতে দেখা যায়, পরবর্তীতে 1958 সালে সিরিয়া এবং মিশর, এই সিরিয়া এবং মিশর একীভূত হয়ে যায়। এই একীভূত হওয়ার পরে আসলে সিরিয়ার তখনকার অবস্থাটা ভালো ছিল না। পরবর্তীতে পুনরায় আবার স্বাধীন সিরিয়া বলতে আমরা যা বুঝি, বা বর্তমান সিরিয়া বলতে আমরা যা বুঝি, সেটা 1961 বা 1961 সালে তৈরি হয়। 1961 সালে তৈরি হয়, 1961 সালে তৈরি হয়। এই 61 সালের পর থেকেই সিরিয়ার মূল ক্ষমতাশীল যে দলটা ছিল সেটাই মূলত পরবর্তীতে সিরিয়াকে শাসন করে। তবে অফিসিয়ালি সেই সিরিয়ার শাসনে বাথ পার্টি, বা যেটা নিয়ে আমরা এখন শুনছি, এই বাথ পার্টিটা আসে হলো 1963 সাল থেকে। এই 1963 সাল থেকে বাথ পার্টি বা বাতিস্ট মুভমেন্ট, এরা হলো সিরিয়াকে শাসন করে যাচ্ছে। তবে মূল আলোচনায় চলে আসে 1971 সালে। বর্তমান যিনি ক্ষমতা হারালেন বাশার আল আসাদ, উনার বাবা হাফিজ আল আসাদ, এই হাফিজ আল আসাদ 1971 সালে যখন সিরিয়ার ক্ষমতায় আসেন, তখন থেকে আসলে উনি মূলত নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে যান। এবং 1971 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত উনি এই ক্ষমতার অংশ ছিলেন। 1971 সাল থেকে শুরু করে 2000 পর্যন্ত উনি এই ক্ষমতার অংশ ছিলেন। 2000 সালে যখন উনি মারা যান, হাফিজ আল আসাদ মারা যান, তখন উনার ছেলে বাশার আল আসাদ উনি ক্ষমতায় আসেন। এখানে খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে যে বাশার আল আসাদ প্রথম অংশে উনার যে একাডেমিক ক্যারিয়ারটা, উনি আসলে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন এবং উনি রাজনীতিক কিছুটা বিমুখ ছিলেন। তো উনি ওনার ক্যারিয়ারটা মেডিকেল সায়েন্সে করেন, এবং উনি উনার অপথ্যালমোলজি ডিগ্রি বা চক্ষু বিশেষজ্ঞ হওয়ার জন্য তখন যুক্তরাজ্যে গিয়ে ওইখান থেকে উনি অপথ্যালমোলজি বিশেষজ্ঞ হন। পরবর্তীতে যখন ওনার বাবা মারা যায়,
এবং পাশাপাশি উনার যিনি ভাই ছিলেন, যিনি ক্ষমতায় আসার কথা ছিল, উনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে 2000 সালে নাটকীয়ভাবেই উনি আসলে ক্ষমতার কাছাকাছি চলে আসেন। এবং 2000 সালে উনি যখন ক্ষমতায় নেয় তখন ওনার বয়স ছিল 34। তো তখন সিরিয়ায় নিয়ম ছিল যে প্রেসিডেন্ট হওয়ার জন্য 40 বছর হতে হবে। তখন বাশার আল আসাদকে ক্ষমতায় আনার জন্য এই 40 বছরের নিয়মটাকেও পরিবর্তন করতে হয়। তো বাশার আল আসাদ যখন ক্ষমতায় আসেন তখন উনি যে বাথ পার্টি যেটা ছিল বা বাথিস্ট মুভমেন্ট যেটা ছিল, এটা মধ্যপ্রাচ্যের অন্যান্য মুভমেন্ট থেকে একটু ডিফারেন্ট ছিল। তারা মূলত সমাজতন্ত্র এবং গণতন্ত্র এই দুইটার একটা কম্বিনেশন মেনটেন করার চেষ্টা করত। উনি চেষ্টা করেছিলেন প্রথম দিকে এই মুভমেন্টটার যেই মূল আইডিওলজিগুলো এগুলাকে প্রমোট করার জন্য, বাট পরবর্তীতে পৃথিবীর সব রকমের একনায়কদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণের একটা বড় অংশকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বিরোধী পক্ষে নিয়ে যেতে হয়। এইখানেও তাই হয়েছে। এবং এটার পরবর্তীতে 2001 সালের পরে 2001, 2003 অনেকবার বিভিন্ন রকম ছোটখাটো আন্দোলন হয়েছে, বাট সবচেয়ে বড় আন্দোলনটার সম্মুখীন হয়েছেন উনি 2010 সালে যখন আরব বসন্ত শুরু হয়। 2010 সালে যখন আরব বসন্ত শুরু হয় তখন দেখা গেল হোসনি মোবারক, মুয়াম্মার গাদ্দাফি উনাদের মতো শাসক যখন ক্ষমতা হারায় তখন স্বাভাবিকভাবেই উনিও বড় রকম একটা হুমকির মধ্যে পড়ে। বিশেষ করে 2011 সালে এমন মনে হচ্ছিল যে উনি মনে হয় ক্ষমতা হারাবে। তবে উনার যে মিত্রপক্ষ ছিল বিশেষ করে রাশিয়া, তাদের সাহায্য নিয়ে উনি ক্ষমতায় টিকে যান। তবে এই ক্ষমতায় টিকে যাওয়ার জন্য কিছু অভিযোগ উনার বিরুদ্ধে তখন উঠে, বিশেষ করে রাসায়নিক অস্ত্র হামলা, বিপুল আকারে বিরোধী পক্ষকে মারা, গ্রেপ্তার করা, এই বিষয়গুলোর এই অভিযোগগুলো তখন উনার বিরুদ্ধে আসে। তবে 2011 সালে যখন উনি টিকে যান এরপর থেকে উনি অনেকটা স্মুথলি পরের অংশগুলো পার হচ্ছিলেন। কিন্তু গত বছর যখন আবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটা শুরু হয় এবং এই মধ্যপ্রাচ্যটা আবার একটু অস্থিতিশীল হয়ে যায়, তখন থেকে আবার যে বিরোধী অংশগুলো আছে তারা আবার একটু চেষ্টা করে যে পুনরায় সংগঠিত হওয়ার। এবং তখনই আসলে এই আলটিমেট যেই বিশৃঙ্খলাটা তখন শুরু হয় এবং তারই ফলাফল হিসেবে চূড়ান্ত প্ল্যানের অংশ হিসেবে হায়াত তাহরির আল শাম, এই যে HTS, হায়াত তাহরির আল শাম বা HTS যারা আছে, এদের মাধ্যমে গত 8ই ডিসেম্বর এতদিনের যে শাসনটা ছিল বাথ পার্টির বা বাশার আল আসাদের সেটা শেষ হয়। এখন এটা তো গেলে আমাদের ইতিহাস পাঠ, সেই 1946 থেকে শুরু করে 1946, তারপর 1961, তারপরে আমরা এখানে 71 দেখলাম, 2000 সাল, 2011, শেষ 2024-এর 8ই ডিসেম্বর। বাট এর পাশাপাশি এখানে অনেকগুলা জিনিস আপনাদের পরীক্ষার জন্য আসার মতো আছে। একটা হলো এই যে সিরিয়ার পূর্ব নাম কি, এটা আমরা বললাম, বা সিরিয়া কোন অংশে ছিল সেটা জানলাম, ক্ষমতাসীন দলের নাম জানলাম, কে ক্ষমতায় ছিল সেটা জানলাম, যে অংশটা মূল বিপ্লবটা করেছে বা বিদ্রোহটা করেছে সেই হায়াত তাহরির আল শাম বা HTS সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হলো যে আসলে এর বাইরেও কিছু জিনিস জানার আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে, আপনার প্রিলি বা রিটেনে কাজে লাগতে পারে। যেমন এই যে বর্তমান যে পার্সপেক্টিভটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্সপেক্টিভে আসলে এখন আমাদের এই অংশের ব্যালেন্সটা কেমন হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন এই যে সিরিয়া যারা ক্ষমতাসীন ছিল এই বাথ পার্টি বা বাশার আল আসাদ, ওরা মূলত ইরান সমর্থিত ছিল। মধ্যপ্রাচ্যের যে ব্যালেন্স অংশটা, মধ্যপ্রাচ্যের এই ব্যালেন্স যেই ঘটনাটা ঘটে সেটা মূলত ইরান নির্ভর একটা অংশ দিয়ে ঘটে। এই ব্যালেন্সের কাজটা এতদিন আমাদের ইরান, তার সাথে সিরিয়ার বাথ পার্টি, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী, এই পুরো অংশটার মাধ্যমে এই ব্যালেন্সটা হচ্ছিল। তো এখন যখন সিরিয়ার ক্ষমতাটা চেঞ্জ হচ্ছে বা বিদ্রোহীরা চলে আসছে, স্বাভাবিকভাবে এই যে লাইন অফ কন্ট্রোল বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা এতদিন থেকে ছিল, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে এই গ্রুপটা সোচ্চার ছিল, তো স্বাভাবিকভাবে এখন এই লাইনটা মেনটেন হবে কিনা এটা নিয়ে আমরা সবাই সন্দিহান। তো আসলে ভূরাজনৈতিকভাবে এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এখানে যখন একটা অ্যাক্সিস নষ্ট হয় এখানে আরো কিছু অ্যাক্সিস তৈরি হবে। এখন কোনটা দিয়ে কি হবে সেটা আসলে সময় বলে দিবে, কারণ এই যে সিরিয়া আমরা বলছি, এই সিরিয়া আসলে কখনোই
এককভাবে শাসিত হয়নি। পুরো সিরিয়াতে প্রতিটা অংশে ভিন্ন 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 দল বিভিন্নভাবে, লোকাল, রিজিওনাল, বিভিন্নভাবে শাসন করে। আমরা যদি এখন যেটা চিন্তা করছি যে সিরিয়াতে বাথ পার্টি ক্ষমতায় ছিল, কিন্তু এর পরেও এই সিরিয়ারই একটা অংশ, যে ইদলিব অংশটা যেটা ছিল, ওইটা আসলে এই এইচটিএস এর কন্ট্রোলে ছিল। আবার এর বাইরেও সিরিয়ার বিশাল একটা অংশ আছে যেটা কুর্দি অধ্যুষিত। কুর্দি যেই গ্রুপগুলো আছে তারা ওই অংশ শাসন করে, ওদের আবার মার্কিন সাপোর্ট থাকে। আবার তুরস্কের পাশাপাশি একটা অংশ আছে যারা তুর্কি গোষ্ঠী, যারা তুরস্ক থেকে সাপোর্ট পায়। এই সব মিলিয়ে আসলে এই বাশার আল আসাদের পতনের পরে সিরিয়ার কন্ডিশনটা কেমন হবে সেটার ব্যাপারে প্রেডিক্ট করা বা সেটার ব্যাপারে কিছু বলতে আমাদের সময় লাগবে। কিন্তু এটা আমরা বলতে পারি যে বিষয়টা সহজ হবে না, কারণ সিরিয়া অর্থনৈতিকভাবে কখনোই স্টেবল ছিল না, এখনো স্টেবল নাই। রাজনৈতিকভাবে কখনো স্টেবল ছিল না, এখনো স্টেবিলিটি নাই। সুতরাং এই যে দুইটা বড় বিষয়, অর্থনৈতিক এবং রাজনৈতিক, এই বিষয়গুলো এখন সামনে চলে আসবে। সিরিয়ার এতদিন যারা ক্ষমতাসীন ছিল তাদের ক্ষেত্রে রাশিয়ান সাপোর্টটা ছিল। এখন সেই রাশিয়ান সাপোর্টটা যেহেতু আর থাকছে না, সেই ক্ষেত্রে মার্কিন বা ইসরায়েলের ভূমিকা কি হবে সেটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি বর্তমানে যারা ক্ষমতায় চলে আসছে বা যারা বিদ্রোহ বা বিপ্লব করেছে তাদের ব্যাপারে আসলে তুরস্কের একটা সাপোর্টের ব্যাপার আছে। আমরা 2011 সালে যখন সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় বা আরব বসন্তের পরে পরে যে যুদ্ধটা শুরু হয়, তখন প্রায় 60 লাখ শরণার্থী তৈরি হয়, এবং এই 60 লাখ শরণার্থীর মধ্যে ম্যাক্সিমাম অংশ আশেপাশের কান্ট্রিগুলোতে চলে যায়। তার বড় একটা অংশকেই জায়গা দেয় হলো তুরস্ক। স্বাভাবিকভাবে ওই শরণার্থীদের একটা বড় সাপোর্ট তুরস্কের পক্ষে সবসময়ই থাকে। এই জন্য এই ভূরাজনৈতিক অংশে তুরস্কের গুরুত্ব অনেক বাড়বে। পাশাপাশি ইসরায়েল যেহেতু এই জায়গাটায় সবসময়ই কন্ট্রোলিং পাওয়ার নিয়ে আছে, এটা আমরা ভালো করে জানি যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসলে ইসরায়েলটা খুব ভাইটাল, এবং এই সময়টাতে ইসরায়েল কি চিন্তা করছে, ইসরায়েলের ভূমিকা কি হবে সেটাও গুরুত্বপূর্ণ। তবে ইতিমধ্যে আমরা কিছু বিষয় নিয়ে কিছু আইডিয়া পেয়েছি। যেমন এখানে গোলান মালভূমি ছিল, এই যে গোলান মালভূমির অংশটা ছিল, গোলান মালভূমি অংশে অলরেডি আমরা জানি সিরিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হলো গোলান মালভূমি। এই গোলান মালভূমিটা অনেক আগেই ইসরায়েল দখল করে ফেলেছে, সেই 67 সালেই, কিন্তু অফিসিয়ালি কখনো কেউ তাদেরকে অ্যাপ্রুভ করেনি। 2019 সালে ডোনাল্ড ট্রাম্প যখন আসলেন, উনি তখন এটাকে অফিসিয়ালি অ্যাপ্রুভ করে দিয়ে গিয়েছেন, বাট এটা আসলে এখনো কেউ স্বীকার করে না। কিন্তু এই মুহূর্তে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতিতে গোলান মালভূমি থেকে শুরু করে ওই দিকের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চল কতটুকু সিরিয়া থাকবে বা ইসরায়েলের ভূমিকাটা কি হবে, মধ্যপ্রাচ্যের অন্যান্য কান্ট্রিগুলো নতুন সরকারের সাথে কিভাবে ক্ষমতার সম্পর্ক তৈরি করবে, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি নতুন যারা ক্ষমতায় আসছে, এইচটিএস এর যিনি মুখপাত্র সেই আল জোলানি অলরেডি বলেছেন যে উনি চেষ্টা করবেন যে সর্বদলীয় বা সর্বমতাদর্শের মানুষকে ক্ষমতায় রাখার জন্য বা সরকারে রাখার জন্য। কিন্তু সিরিয়ার মতো দেশে সেটা আসলে একটু কঠিন, কারণ এখানে প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা বিদ্রোহী অংশ আছে। কুর্দি একটা বিদ্রোহী অংশ আছে, তুর্কি একটা বিদ্রোহী অংশ আছে, সিরিয়ার ভিতরে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ কাজ করে, আইএস আছে, আল নাসরা আছে, অনেকগুলা গ্রুপ এখানে কাজ করে। তো সব মিলিয়ে সিরিয়ার অবস্থা কেমন হবে আমরা ইনশাল্লাহ সেটা হয়তো ভবিষ্যতে দেখতে পাবো। তবে আমাদের প্রিলি বা রিটেনের জন্য আমাদের এই যে তথ্যগুলো আমরা বললাম এগুলা খুব গুরুত্বপূর্ণ। সিরিয়ার একদম শুরু থেকে আমরা যদি শুরু করি, 46-এ যখন তারা স্বাধীনতা পায়, এরপর 61-এ তারা পুরোপুরি স্বাধীন হয়ে যায়, এরপর থেকে 63 থেকে বাথ পার্টি এটা শাসন করে যাচ্ছে। তারপর 71 সালে যখন হাফিজ আল আসাদ আসলো, 2000 সালে ওনার মারা যাওয়ার পর বাশার আল আসাদ আসলো, এখন পর্যন্ত। এরপরে লাস্ট 8ই ডিসেম্বর আমরা দেখলাম এই বাশার আল আসাদের পতনের পরে এই সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। এখন নতুন কি হবে সেটা আমরা পরেই বলতে পারবো, তবে আমরা এটা বলতে পারি যে সিরিয়া সামনের দিনের একটা আলোচিত ইস্যু হতে যাচ্ছে। এজন্য যারা আমাদের সামনে প্রিলি বা রিটেন দিতে যাব তাদের জন্য এই সিরিয়া ইস্যুর খুঁটিনাটি জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব অল্প সময়ে চেষ্টা করেছি এই ইস্যুর খুঁটিনাটি জানানোর জন্য। এরপরেও আমরা বিভিন্ন সময় এরকম বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। আপনাদের যদি এরপরে কিছু জানার থাকে, আমি বারবার বলেছি আমরা এখানে মোটেই আমাদের পার্সপেক্টিভটাকে ব্যাখ্যা করতে আসিনি, আমরা শুধুমাত্র বর্তমান যে ইস্যুটা আছে সেই ইস্যু নিয়ে আপনাকে কিছু জানাতে এসেছি।
এরপরেও কোনো কিছু জানার থাকলে, কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউরোসার্জন, BCS 37তম স্বাস্থ্য। থ্যাংক ইউ।